আসসালামু আলাইকুম। আমি তারেক তোমাদের সামনে নিয়ে এসেছি এসএসসি জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু পার্টের আমি গত 4টি টিউটোরিয়াল আলোচনা করেছি অলরেডি। প্রথম টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম কি জীবকোষ সম্পর্কে, পরবর্তীতে আমি দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কোষপ্রাচী সম্পর্কে এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনগুলো সেটি ব্যাখ্যা করেছিলাম। আর তৃতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড নিয়ে। আর তৃতীয় ভিডিওতে আমি আপলোড করেছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর বাকি যেগুলো আছে গোলজি বস্তু, লাইসোজোম, কোষগহ্বর আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখন আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কিন্তু দুই ধরনের, আমি গত ভিডিওতে বলেছি ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন। আর এখন আমি যেটি আলোচনা করব আজকে ভিডিওতে সেটি কি ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু কয়টি সেটি হচ্ছে রাইবোজোম, আমি লিখে রেখেছি রাইবোজোম, সেন্ট্রোজোম এবং কোষকঙ্কাল। রাইবোজোম, সেন্ট্রোজোম এবং কোষকঙ্কাল। আসলে রাইবোজোমটা কি? রাইবোজোমটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যা উদ্ভিদ ও প্রাণীকোষের ঝিল্লিবিহীন একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যাকে রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে এবং অনেক বিজ্ঞানী রাইবোজোমকে বলে থাকেন প্রোটিন ফ্যাক্টরি। কি অনেক বিজ্ঞানী রাইবোজোমকে বলে থাকেন প্রোটিন ফ্যাক্টরি। আর এটি রাইবোজোমে বিদ্যমান থাকে সাধারণত প্রোটিন, লিপিড এবং লিপোপ্রোটিন নামক চেইন বিদ্যমান থাকে। এবার আসি মেন টার্নিং পয়েন্টে। কি রাইবোজোমের আকার কীরকম, কি বিভিন্ন বিজ্ঞানী মনে করেন রাইবোজোমের, কোনো বিজ্ঞানী ব্যাখ্যা করেন রাইবোজোমের আকার গোলাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার এবং পঞ্চভুজাকার। আসলে সেটা না, সাধারণত বেশিরভাগ রাইবোজোম দেখতে কি বেশিরভাগ রাইবোজোম দেখতে গোলাকার। বেশিরভাগ রাইবোজোম দেখে কি গোলাকার। আবিষ্কার কি রাইবোজোমের আবিষ্কার বিজ্ঞানী আলবার্ট কর 1954 সালে। কি 1954 সালে সর্বপ্রথম রাইবোজোম আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী আলবার্ট কর। কিন্তু আবিষ্কার করেননি, এর নাম দেন মাইক্রোসোম। কি রাইবোজোম না, এর নাম দেন মাইক্রোসোম। লিখতে পারো, লেখার ফায়দা কিন্তু অনেক বেশি। বিজ্ঞানী অ্যালবার্ট ক্লড 1854 সালে, কত সালে? 1854 সালে, 1854 সাল নয়, 1954, আমি ভুল বলে ফেলেছি। কি 1954 সাল। অ্যালবার্ট ক্লড 1954 সালে সর্বপ্রথম রাইবোজোমের ব্যাখ্যা দেন। কিন্তু এটি রাইবোজোম নামকরণ করেনি, তিনি নামকরণ করেন মাইক্রোসোম। কি মাইক্রোসোম। কিন্তু পরবর্তীতে তার 1 বছর পর রোমানিয়ান বিজ্ঞানী জর্জ প্যালেট, রোমানিয়ার 1 বছর পর 1955 সালে 1955 সালে তিনি কিন্তু রোমানিয়ান বিজ্ঞানী জর্জ প্যালেট এর নামকরণ করেন কি রাইবোজোম। আসলে রাইবোজোমটা বিস্তৃত থাকে কিভাবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম সাধারণত সারিবদ্ধভাবে থাকে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, মসৃণ, অমসৃণ। আর সেটি সাধারণত রাইবোজোমে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি সেটা বলতে পারো? কি সাধারণত যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম উপস্থিত থাকে সেটা মসৃণ, আর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম অনুপস্থিত থাকে তাকে কি বলে? অমসৃণ বলে। আসলে এবার রাইবোজোমের মধ্যে প্রচুর পরিমাণ এনজাইম থাকে যা প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাইবোজোমের কাজ রাইবোজোম সাধারণত পান রাসায়নিক কোষে বিদ্যমান থাকে এবং প্রোটিন যে মানব দেহে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, আর বিভিন্ন প্রোটিনের বিভিন্ন কাজ। আর একটি তোমাদের উদাহরণ দিয়ে বলবো যে আমাদের মাথার চুল এবং নখর এবং
গরু এবং মহিষের যে শিংগুলা রয়েছে না, গরু এবং মহিষের শিংগুলা রয়েছে না, সেগুলো কিন্তু প্রোটিনের উপাদান। কি সেগুলো প্রোটিনের মাধ্যমে তৈরি হয়। সেই প্রোটিনের নামটা কি তোমরা কি জানো? অবশ্যই তোমাদের এসএসসি লেভেলে নাই, তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের স্বার্থের জন্য। তোমরা অবশ্যই এটা স্কিপ করে সালগুলা মনে রাখবা, বা ইনভার্টারের নাম মনে রাখবা। কি স্ক্লেরোপ্রোটিন, কি স্ক্লেরোপ্রোটিন হবে স্ক্লেরোপ্রোটিন। কি স্ক্লেরোপ্রোটিনের মাধ্যমে মানুষের নখর এবং গরু মহিষের শিং তৈরি হয়। কি গরু মহিষের শিং সৃষ্টি হয় এই স্ক্লেরোপ্রোটিনের মাধ্যমে। আর সেই স্ক্লেরোপ্রোটিনটা তৈরি হয় সাধারণত রাইবোজোমের মাধ্যমে। আর রাইবোজোম সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রাইবোজোমকে আবার প্রোটিন ফ্যাক্টরি, এবার বলতে পারো প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এবার আসি আমরা কি সেন্ট্রোজোম। আসলে সেন্ট্রোজোম কাকে বলে? প্রাণী ও উদ্ভিদ কোষের সরি, আমি আঞ্চলিকতা চলে এসেছে। কি এটা আমি মুছে ফেলছি। সেন্ট্রোজোম এখন কি সেন্ট্রোজোম কি সেন্ট্রোজোম প্রাণী ও উদ্ভিদ কোষের স্বপ্রজননে একটি গহ্বর বিদ্যমান থাকে। তাকে সাধারণত বলে কি সেন্ট্রোজোম। আর সর্বপ্রথম সেন্ট্রোজোম আবিষ্কার করেন কি বিজ্ঞানী ভ্যান ব্যান্ডেন। 1887 খ্রিস্টাব্দে কি সর্বপ্রথম সেন্ট্রোজোম কি সেন্ট্রোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী ভ্যান ব্যান্ডেন। কত 1887 খ্রিস্টাব্দে। 1887 খ্রিস্টাব্দে। আর তারপর পরবর্তীতে এসে জীববিজ্ঞানী থিওডর বুবেরি। দুজন বিজ্ঞানী সেন্ট্রোজোমের কথা মনে হলে তোমরা দুজন বিজ্ঞানীর কথা মনে রাখবে। কি বিজ্ঞানী ভ্যান ব্যান্ডেন ও থিওডর বুবেরি, দুজনেই কিন্তু জীববিজ্ঞানী। আর তিনি সাধারণত এর 1 বছর পর সেন্ট্রোজোমের বিশদ আলোচনা করেন বা বিবরণ ব্যাখ্যা করেন। জীববিজ্ঞানী কিন্তু অনেকে রয়েছে, পদার্থ বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী, স্নায়ু বিজ্ঞানী। গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম স্নায়ু বিজ্ঞানী। কি জীববিজ্ঞানী থিওডর বুবেরি। 1888 সালে তিনি এর বিশদ আলোচনা ব্যাখ্যা করেন। আর সাধারণত সেন্ট্রোজোমের অবস্থান ছত্রাক, শৈবাল এবং কি ব্রায়োফাইট এবং টেরিডোফাইট। কি সেন্ট্রোজোমের অবস্থান হলো কি ছত্রাক, কি তোমরা লিখতে পারো ছত্রাক, শৈবাল, ব্রায়োফাইট ও টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম। কি জিমনোস্পার্ম অর্থাৎ আদিকোষী বা প্রোক্যারিওটিক কোষে সাধারণত সেন্ট্রোজোম অবস্থান করে। আবার শুক্রাণু বলতে পারো। কি তোমরা শুক্রাণুতেও
সাধারণত সেন্ট্রোজোম অবস্থান করে। এবার সেন্ট্রোজোমের সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের প্রধান কাজ হলো কি? মাকতন্তু গঠন করা। কি প্রধান কাজ হলো? মাকতন্তু গঠন করা। কি সেন্ট্রোজোমের কাজ? বাক্যতন্ত্রটা হচ্ছে সাধারণত ক্রোমোজোমের অবশ্যই তুমি নিউক্লিয়াসের পার্টে আমি অবশ্যই আলোচনা করব মাকতন্ত্রটা কি। আর সেন্ট্রোজোমের প্রধান কাজ হলো কি? মাকতন্তু গঠন করা। কি মাকতন্তু গঠন করা? মাকতন্তু গঠন করা। আর তাছাড়া কি ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য তৈরি করা এবং কি সিলিয়া এবং ফ্লাজেলা গঠন করা। সিলিয়া এবং ফ্লাজেলা তৈরিতে সাধারণত সেন্ট্রোজোম ভূমিকা পালন করে। তাছাড়া সাধারণত শুক্রাণুর লেজ গঠনে। কি শুক্রাণুর লেজ গঠনে। আর যদি শুক্রাণুর লেজ গঠন নাই হতো তাহলে পৃথিবীতে কোনো মানব জাতি আবির্ভাব হতো না। সাধারণত মাতৃগর্ভে এই শুক্রাণুর লেজটাই সাধারণত ডিম্বাণুতে গিয়ে গুরুত্বপূর্ণ অবদান পালন করে। শুক্রাণুর লেজ গঠনে তোমরা লিখতে পারো শুক্রাণুর লেজ গঠনে সেন্ট্রোজোম কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসি কি সেন্ট্রোজোম বললাম। এবার কোষ কঙ্কাল। কি কোষ কঙ্কাল? এটা আমি মুছে ফেলছি, তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখবে। কি এবার কোষ কঙ্কাল। আসলে তোমরা যদি কোষ ঝিল্লিটা পর্যবেক্ষণ করো তোমরা প্রথমেই লক্ষ্য করতে পারবা কোষ কঙ্কাল। কি প্রথমে লক্ষ্য করতে পারবা কোষ কঙ্কাল। এবং কোষ কঙ্কাল এটি সাধারণত কি সাইটোপ্লাজমের মধ্যে কি কোষ কঙ্কাল অবস্থান করে। সাইটোপ্লাজমের কোষ কঙ্কাল অবস্থান। কোষ কঙ্কাল আবিষ্কার করেন বিজ্ঞানী কোল্ড জফ। কি বিজ্ঞানী কোল্ড জফ। সর্বপ্রথম সাধারণত কোষ কঙ্কাল আবিষ্কার করেন বিজ্ঞানী কোল্ড জফ। বিজ্ঞানী কোল্ড জফ আবিষ্কার করেন সাধারণত কত 1928 সালে। সর্বপ্রথম কে 1928 সালে বিজ্ঞানী কোল্ড জফ 1928 সালে এটি ব্যাখ্যা প্রদান করেন। বিজ্ঞানী কোল্ড জফ ব্যাখ্যা প্রদান করেন। আর এটি সাধারণত দেখতে দুই ধরনের মাইক্রোফিলামেন্ট। কি এটি দেখতে সাধারণত তিন ধরনের এটি দেখতে কোষগহ্বর দেখতে তিন ধরনের। আমি এটা মুছে নিচ্ছি, অবশ্যই তোমরা লিখবা। কোষ কঙ্কাল দেখতে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এক মাইক্রোটিবিউল। দুই মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারফিলামেন্ট। মাইক্রোটিবিউল এবং মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারফিলামেন্ট। কে মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট। এই তিনটি অংশ বিদ্যমান সাধারণত কি কোষ কঙ্কালে। অবশ্যই তোমাদের এখানে রয়েছে মায়ালিন। কি মায়ালিন সাধারণত মাইক্রোফিলামেন্টের মধ্যে মায়ালিন বিদ্যমান থাকে। মায়ালিন বিদ্যমান থাকে। আর দ্বিতীয়তে সাধারণত কি মায়ালিন এবং দ্বিতীয়তে বিদ্যমান থাকে
মাইলিন এবং দ্বিতীয়তে বিক্রিয়া থাকে মাইক্রোফিলামেন্ট এবং অ্যাক্টিন কি এদের সাধারণত অ্যাক্টিন ফিলামেন্ট কি মাইক্রোফিলামেন্টের মধ্যে অ্যাক্টিন ফিলামেন্ট বিদ্যমান থাকে। অবশ্যই কি কোষকঙ্কালের কাজ কি কোষকঙ্কালের কাজ হলো সাধারণত কোষের আকৃতি প্রদান করা এবং কোষের যান্ত্রিক দৃঢ়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোষকঙ্কালের, সেটি লিখবো এখন আমি। তোমরা অবশ্যই এগুলো ভিডিও স্কিপ করে দেখবা। স্নায়ু স্পন্দন তৈরিতে স্নায়ু কোষের স্নায়ু স্পন্দন তৈরিতে ভূমিকা পালন করে। আর সেটা সাধারণত কোষকঙ্কালকে সেন্ট্রোজোম না এটি সাধারণত কোষকঙ্কালেই কাজ করে। কোষকঙ্কালের অবশ্যই আমি আলোচনা করছি রাইবোজোম, সেন্ট্রোজোম এবং কোষকঙ্কাল। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুই ধরনের, ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন। আর ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর মধ্যে রাইবোজোম, সেন্ট্রোজোম এবং কোষকঙ্কাল আজকে আমি আলোচনা করছি আজকের টিউটোরিয়ালে। অবশ্যই তোমরা যদি কোনো কিছু স্কিপ করে থাকি বা কোনো কিছু বুঝো নাই, তাহলে তুমি আমার ভিডিওর নিচে কমেন্টে লিখে রাখবা, প্রশ্ন করবা। অবশ্যই আমি পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা করতে। অবশ্যই তোমরা সবসময় একটি কথা মনে রাখবা, অর্থ চিন্তা নিয়ে বন্দি থেকে তোমরা তোমাদের ভবিষ্যৎটা নষ্ট করো না। একটি প্রবাদ আছে, পায়ের কাটার দিকে তাকিয়ে বারবার চললে যেমন পায়ের হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, ঠিক তেমনি অর্থ চিন্তা নিয়ে বন্দি থেকে পার্থিব জীবনে সুখ কি বা শান্তি কি সেটা তোমরা উপলব্ধি করতে পারবে না। স্টে হোম, স্টে সেফ, স্টে ফ্রি। আসসালামু আলাইকুম।